নিঝুম রাতে শহরের অলিগলিতে প্রিয় মানুষের হাতে হাত রেখে ঘুরে বেড়ানোর শখ তো প্রতিটা মানুষেরই হয়। তোহা তার ব্যতিক্রম নয়, বরং সে কল্পনায় বহুবার আঁকড়ে ধরে প্রিয় সেই মানুষটার বাহু। একটু বেশি জোরে সোরে আঁকড়ে ধরে। যদি হারিয়ে যায় সে ভয়ে বোধ হয় জানালা ভেদ করে ঠান্ডা বাতাস হু হু করে রুমে প্রবেশ করছে। শীতাতাপ নিয়ন্ত্রণ করা রুমের ভিতরে পরিবেশ ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। তবুও ভালো লাগছে না তোহার। খোলা জানালা থেকে আসা পুরপুরে বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। রাতে দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়ে তোহা। নমরুমিতা আর রাফি তাদের মতো করে ব্যস্ত, তাই এই মুহূর্তে তাদেরকে বিরক্ত না করে কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ে তোহা। জাঁকজমকপূর্ণ হোটেলে চারপাশটা ঘুরছে সে। আশেপাশে ঠান্ডার ফলে মানুষজন কম। হাঁটতে হাঁটতে কখন যে হোটেলের পিছনের দিকে নির্জন রাস্তায় চলে আসে জানা নেই। এদিকটা একেবারে গুটগুটো অন্ধকার না হলেও বাকি জায়গার তুলনায় বেশ নিরিবিলি আর আবছায়া। বেশ কিছুটা দূরত্বে দূরত্বে হলদেটা আলো জ্বলছে। জানালাটা জায়গাটা দেখে মনে হয় বাগানের মতো। মনে হলো আদতে তা নয়। শীতের ফলে জ্যাকেটটা আরো খানিকটা গায়ের সাথে জড়িয়ে নিয়ে তোহা পা বাড়ায় সামনের দিকে। বেশ খানিকটা দূরে দুজনকে বসে থাকতে দেখে ভরসা পায় তোহা। ভয় কেটে যায় খানিকটা। শীতের ফলে দুজনেরই জ্যাকেট পরে বসে আছে গুটিসুটি হয়ে। একজন মেয়ে আরেকজন দূর থেকে বোঝা যাচ্ছে না। খানিকটা অন্ধকারাচ্ছন্ন হওয়ায় মেয়েটার মুখও বোঝা যাচ্ছে না। হঠাৎ করে উঠে দাঁড়ায় দুজনেই। খানিকটা দূরত্ব আর অন্ধকারাচ্ছন্ন হওয়ায় ঘটনা ঠিক বুঝতে পারছে না তোহা। তবে দুজনে কিছু সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছে তা তাদের ভাবভঙ্গিমায় স্পষ্ট। ঠক ঠক করে দরজার শব্দে বুক কেঁপে ওঠে নম্রমিতার। সে জানে আগত ব্যক্তিটা কে হতে পারে, তবুও কেমন যেন এক রোমাঞ্চকর অনুভূতির দোলাচল দেহ মন জুড়ে। লক করা না থাকায় দরজা খুলে ভিতরে প্রবেশ করে রাফিদ। কোনো দিকে না তাকিয়েই আগে লক করে দরজা, তারপর ফিরে তাকায় সামনের দিকে। বুক ধুকপুক করছিল তার। নব্য এক অনুভূতিতে শিরশিরিয়ে উঠছে শির দ্বারা। কালো শাড়ি, লাল পাড়, চুলগুলো খোপা করে বাঁধা, উল্টো দিকে মুখ করে দাঁড়ানোর ফলে উন্মুক্ত পিঠ দৃশ্যমান রাফিদের চোখের সামনে। নেশা লেগে যাচ্ছে রাফিদের। অদৃশ্য কোনো এক টানে সে এগিয়ে যাচ্ছে নম্রমিতার দিকে। রুমের আনাচে কানাচে লাগানো সুগন্ধি মোমবাতির আলোয় একে একে চিরকুটগুলো খুলে পড়া শুরু করে নম্রমিতা। প্রতিটা বেলুন হাতে ঝোলানো পিতের সাথে লাগানো চিরকুটগুলো খুলে একে একে সে পড়ছে। এরপর জমা করছে হাতের মাঝে। শূন্য হাতে এসেছি দ্বারে, করুণা করে হলেও দাও গো পিরিতি এই খড়খড়া মরুভূমিতে। ওগো বিনাশিনী, কাঁপে না তোমার উষ্ঠ? যখন ঘুমে মাতাল থাকে আলিঙ্গনে চুমো নাও। প্রতিটা সিরকুট যেন অনুভূতির রঙে ঠাসা। লজ্জায় নুয়ে যাচ্ছে নম্রমিতা। শ্বাস প্রশ্বাসের গতি তুঙ্গে তুলে দিতেই বোধহয় আগমন ঘটে রাফিদের। উন্মুক্ত পিঠে অগণিত অদরের স্পর্শে একে নাক ঘষে রাফিদ। নম্রমিতা কেঁপে ওঠে। দু হাতে আবদ্ধ করে নেয় ভালোবাসার পরশে ডুবিয়ে রাখা প্রিয়তমাকে। অলকানন্দা কি নেশায় জড়ালে, মাধুরী মিশিয়ে ডাকেছ তুমি নব্য চন্দ্রতালে। এসো তো দেখো, তবে তরে সাজানো রয়েছে মোর ফুলের গালিচা। কাছাকাছি যেতে বিস্ময়ে হতবাক তোহা। নিজের চোখকে কোনো মতে বিশ্বাস হচ্ছে না তার। মন বলছে সে স্বপ্ন দেখছে। রনক তার চোখের সামনে। রনক! এতগুলো দিন পর চোখের সামনে রনককে দেখে রীতিমতো হাত পা কাঁপছে। মুখ থেকে কোনো শব্দ যেন উচ্চারণ করছে না। অনুভূতির আন্দোলনে বিবশ মনের অবশ ভাবকে দূরে ঠেলে দৌড়ে গিয়ে রনকের গলা জড়িয়ে ঝুলে পড়ে তোহা। শরীরের সমস্ত বাস ছেড়ে দুহাতে আঁকড়ে ধরে তাকে। আকস্মিক আক্রমণে ভ্যাবাচ্যাকা খেয়ে চোখ বড় বড় করে তাকায় রনক। ব্যালেন্স দিতে গিয়ে আঁকড়ে ধরে তোহার কোমর। অনবরত কেঁদে চলছে তোহা। দুহাতে শার্টের কলার খামচে ধরে নীলরস ভঙ্গিতে কেঁদে চলছে সে। রনক তার সাথে থাকা মেয়েটাকে যাওয়ার জন্য ইশারা করতেই মনে একরাশ বিস্ময় নিয়ে সেখান থেকে বিদায় নেয় সে। কিছু সময় অতিবাহিত হয় নীরবে। তোহার নাক টেনে টেনে কান্না আর রনকের নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর কান্না থামে তোহার। নিজের অবস্থান সম্পর্কে অবগত হতে লজ্জায় লাল হয়ে যায়। রনককে ছেড়ে নিচে নামার জন্য উদ্যত হলে এতক্ষণে সে রনকের গলা ধরে ঝুলছিল। ভাবতে লজ্জা লাগছে। রনক সন্দিহান চোখে তাকায় তোহার দিকে। আপাতমস্তক পর্যবেক্ষণ করে ভালো করে। আগের চেয়ে অনেকটা শুকিয়ে গেছে তোহা। চোখের নিচে কালশিটে ভাবটা বড্ড মেবানান লাগছে। চোখে মুখে নেই সে আগের প্রফুল্লতা। তবে কি খারাপ কিছু ঘটেছে তোহার সাথে? রুহিল কি কোনোভাবে তোহাকে শুধুমাত্র ইউজ করেছে? সে কি ভালোবাসে না আদৌ? কেমন আছো? লজ্জার জলে দূরে সরিয়ে নতজানু শিরে প্রশ্ন করে তোহা। রনক চমকায় আরও একবার। আসো? তোহা তাকে তুমি করে বলছে। স্যারকে তুমি করে ডাকছ? এই আমূল পরিবর্তন কিসের জন্য শুনি? তুমি করেই ডাকবো। কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, 100 বার সমস্যা।
স্টুডেন্ট স্যারকে তুমি করে বললে কেমন না দেখায়? রাগে গর্জে ওঠে তোহা। এক হাতে শার্টের কলার ধরে জোর গলায় জবাব দেয়, মানি না আমি তোমাকে স্যার, বুঝতে পেরেছ? আমি তোমাকে স্যার মানতে পারবো না। তোহা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এবার। আচ্ছা সরি, মেয়েটা কে ছিল? ওয়াইফ? তোহার মলিন কণ্ঠ শুনে ভিতরে ভিতরে চপকালেও তা প্রকাশ করে না রনক। ভাবভঙ্গি আগের মতোই গম্ভীর রেখে বলে, ভীষণ আপন কেউ, খুবই কাছের আমার সেই মানুষটা। তোহার কান্না পায়। এতগুলো মাসের অপেক্ষা বৃথা মনে হয়। কার জন্য অপেক্ষা করেছে সে? যার মনে অন্য কারো ঠাঁই? তার জন্য? কাকে ভেবে নিত্য নতুন স্বপ্ন সাজিয়ে এসেছে? যার স্বপ্নের রানী অন্য কেউ। বিষাদে সে বিষাদ হওয়া দিনগুলো যার নামে গুছিয়েছিল, তার মনে যে অন্য কারো বসবাস। সাজানো তার স্বপ্নের সংসার এক লহমায় ভেঙে যেন চুরমার হয়ে গেল। একটু একটু করে জমানো অনুভূতিগুলো তাসের ঘরের মতো একটা টোকায় ছন্ন ছাড়া হয়ে যায়। কষ্ট হচ্ছে তার, বাজে রকম কষ্ট। এতটা কষ্ট সে আজ অবধি কখনো পায়নি। সোনার চামচ মুখে নিয়ে বড় হওয়া বড্ড ভুল হয়েছে তার। মা বাবার ভাইয়ের ছত্রতলে আদরে বড় হওয়াটা আজ সবচেয়ে বেশি দোষের লাগছে তার কাছে। সেও যদি আর 5টা মধ্যবিত্ত বাড়ির মতো মেয়ের মতো কষ্টে বড় হতো তাহলেই বোধহয় ভালো হতো। অন্তত কষ্ট সয়ে নেওয়া শিখত। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে পছন্দের মানুষকে বলতে যাওয়া শিখত। কষ্টগুলো গিলে ফেলে সম্মুখে হাসি মাখা মুখে থাকার সুন্দর এক অভ্যাস হতো তার। কেন হলো না এত কিছু? কেন তাকে এত মাথায় করে রেখেছিল এতদিন সবাই? কোনো কষ্ট জিনিসটা সম্পর্কে হয়নি তার। কেন আজ যে সহ্য করতে পারছে না, একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ভিতরটা। এই দুনিয়াটা বড্ড বেশি নিষ্ঠুর লাগছে তার। নিষ্ঠুর এই দুনিয়ার মাঝে তার মতো নগণ্য মানুষ মারা গেলে কি খুব ক্ষতি হবে? খুব কি ক্ষতি হবে যদি সে এখনই মারা যায়? আচ্ছা মা বাবা পাইয়া কি খুব বেশি কষ্ট পাবে? আর রনক, তার কি আদৌ কিছু আসে যাবে? না, আসবে না। সে তো কখনো ভালোই বাসেনি তাকে, শুধু করুণা করেছে। আচ্ছা সে বেঁচে থাকলে কি সহ্য করতে পারবে চোখের সামনে প্রিয় মানুষের হাতের বাজে অন্য কারো বাজ? তাদের দুষ্টু মিষ্টি খুনসুটিময় প্রেম সহ্য করতে পারবে তো সে? না, পারবে না। তার চেয়ে বরং এখনই তার কিছু একটা হয়ে যাক। এত এত অপ্রাপ্তির মাঝে নিজেকে কিভাবে বাঁচবে সে? রনকের তো কোনো দোষ নেই, ভালো তো সে একাই বেসেছিল। ভালোবাসো? না, বরং অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কিভাবে কিভাবে যেন জড়িয়ে পড়েছি তার মায়ায় নিজের অজান্তেই। কাকে এতটা বেশি ভালোবেসে ফেলেছে তোহার কিশোরী চঞ্চল মন? তোহা দীর্ঘশ্বাস ফেলে, তারপর মুখে ফিকে হাসি বজায় রেখে তাকায় রনকের দিকে। বারাক্রান্ত কণ্ঠে বলে ওঠে, থাক না কিছু জিনিস অজানা। সে তো অন্য কারো। আমি চাই সে ভালো থাকুক, প্রিয় ভালোবাসক তার প্রিয় মানুষটাকে ঘিরে। আমি না হয় দূরের মানুষ, দূরেই থাকলাম। বড় বড় কথা শিখে গেছে তো বেশ। শুনেছি বয়সের চেয়ে জীবনের অভিজ্ঞতা বেশি শিক্ষা দেয়। আর তাছাড়া আমার 18 বছর হয়ে গেছে, আর কত ছোট থাকবো। নিস্তব্ধ রাতের শুনশান পরিবেশ, শীতের ফলে একটু বেশি ছমছমে ভাব চারপাশে। নিজেদের নিঃশ্বাসের শব্দেও যেন কানে এসে বাড়ি দিচ্ছে। বেশ অনেকটা সময় শীতের মাঝে কাটানোর ফলে দার্জিলিংয়ের কনকনে শীতটাও এখন সহনীয় লাগছে। নিশীথের সেই নিস্তব্ধতার মাঝে একটা কাঠের বেঞ্চে পাশাপাশি বসে আছে দুজন। একজনের মনে রয়েছে হাজারো শঙ্কা, না পাওয়ার ব্যথা, আর আরেকজন নির্মগ্ন গভীর চিন্তায়। উদ্গ্রীব আর চিন্তার মাঝে বারে বারে জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে সে। মনের মাঝে জমে থাকা প্রশ্নরা আকুপাকু করছে। অবশেষে নিস্তব্ধতাকে নিধন করে হালকা কাশি দিয়ে তোহার দৃষ্টি আকর্ষণ করে রনক। কেমন আছে তোহা? ভালো। কতদিন পর দেখা? 7 মাস 13 দিন 4 ঘন্টা। তোহার এমন নিখুঁত হিসেব গণনার বিস্ময় ভাবটা প্রগাঢ় হয় রনকের। তবুও নিঃশবে হজম করে নেয় সে। তোহাকে সময় দেয় নিজ থেকে প্রকাশে। একে এসেছ? আমাকে এত বেশি সাহসী মনে হয় আপনার? মনে তো আরও অনেক কিছুই হতো, কিন্তু এখন যে তার সিটে ফোটাও নেই। বলা তো যায় না, সাহসও সঞ্চয় করে ফেলেছ হয়তো। ভালোবাসলে মানুষ আবার সবই পারে, এমনকি গাধা থেকে শেয়াল হতেও। রনকের কথা শুনে চোখ দুটো ছোট ছোট করে তীর্যকভাবে তাকায় তোহা। কোনোভাবে রনক কি তাকে গাধা উপাধি দিল? সে মোটেও গাধা ছিল না, শুধু একটু বেশি নাজুক আর ভীতু ছিল। মনের কথা মনের মাঝে চেপে রেখে পাল্টা প্রশ্ন করলো, লাভ ম্যারেজ? বিয়েই তো করলাম না, লাভ নাকি অ্যারেঞ্জ বুঝবো কীভাবে? বিয়ের আগেই? বিয়ের আগে কি? এই যে ঘুরতে চলে এসেছেন দুজনে একা একা। তোহার কথা শুনে খুব একটা চমকায় না রনক, কারণ কিছুক্ষণ আগে সে তোহাকে ঠিক এমনটা ইঙ্গিত দিয়েছে। তার মানে তোহা ঠিকঠাক বুঝেছে, কথাটা সঠিক জায়গায় লেগেছে ভেবেই হেসে রনক রনকের দিকে দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে।
কখনো দাঁত বের করে হাসে না রনক, সাফা হাসে। তার সব কিছুতে কেমন যেন এক অ্যারোগেন্ট ভাব। হাসলে দুই ঠোঁটের মাঝে হালকা বাজ সৃষ্টি হয়, চড়া হয় ঠোঁট দুটো দুপাশে। রুহেল কোথায়? রুমে নাকি? রৌনকের কথা শোনা মাত্র ধ্যানভঙ্গ হয় তোহার, সাথে বিরক্ত হয় খানিকটা। স্যার হয়ে স্টুডেন্টকে বয়ফ্রেন্ডের সাথে একা একা ঘুরতে আসার জন্য উৎসাহিত করছেন? সে মনিও। আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা স্যারদের কত সম্মান করে দেখলামই তো। যেভাবে এসে জড়িয়ে ধরেছে আজকালকার স্টুডেন্টরা, যেন স্যার নয় বয়ফ্রেন্ড। যে যেমন কাজ করে তার তো তেমনই মনে হবে। ওই যে কথায় আছে না, সোরের মন বোসকার দিকে, নিজে একা একা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছে আর দোষ দিচ্ছে আমাদের। আরে দোষ কোথায় দিলাম? আর কী সব যে যা তা বলছো, ওটা তো আমার। রনক থামে। বলতে বলতে সে অনেক কিছুই বলে ফেলছিল, আর একটু হলে ইস, কী যে বোকামির কাজটাই না করতে যাচ্ছিল সে। মেয়েটা যে আর কেউ নয়, বরং তার একমাত্র বোন। রনকের মন বলছে তোহা তাকে ভালোবাসে, ঠিক তার মতো করেই, আবার হয়তো তার থেকে একটু বেশি। যদি তার ধারণা সঠিক হয় তাও এত সহজে তো মাফ করা যাবে না তোহাকে। একটু কষ্ট না হয় পাক সেও। যেভাবে দিনের পর দিন অন্য কারো পাশে নিজের ভালোবাসার মানুষকে দেখে একটু একটু করে পড়েছে সে, নিঃশব্দে আত্মচিৎকার করে গেছে। তার আগেই ধরা দিবে, তবে খানিকটা কষ্ট তার প্রাপ্য, সেটুকু না হয় সহ্য করুক কিছুদিন। দার্জিলিংয়ের আরেকটি অন্যতম আকর্ষণ হলো টাইগার হিল থেকে ভোরের সূর্যোদয়ের দৃশ্য। সেই কারণে টাইগার হিল না গেলে দার্জিলিংয়ে যাওয়া অসম্পূর্ণ থেকে যায়। আকাশে তখন সবেমাত্র মৃদু মৃদু আলো ফুটেছে। টাইগার হিল পৌঁছে একদিকে যেমন সূর্যোদয়ের সাক্ষী হওয়ার রোমাঞ্চ অনুভব করা যায়, অন্যদিকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া এসে সর্বাঙ্গ কাঁপিয়ে দেয়। অবশেষে ভোর 4:45 মেঘের পিছন থেকে প্রভাতের আগন্তুক সূর্যের দেখা মিলল। সে এমন এক অদ্ভুতপূর্ণ দৃশ্য যা ভাষায় প্রকাশের চেষ্টা অনর্থক। একদিকে সূর্যের আলো আকাশ জুড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, অন্যদিকে পশ্চিমে কাঞ্চনজঙ্ঘার গায়ে সূর্যের সোনালি রং লেগে মনে হচ্ছে গোটা কাঞ্চনজঙ্ঘাকে কেউ যেন সোনা দিয়ে মুড়ে দিয়েছে। নম্রমিতা আর তোহা একসাথে এদিক ওদিক চঞ্চল মেঘের মতো দৌড়াদৌড়ি করছে। উচ্ছ্বাসে মেতে উঠে যেন তারা পরিণত হয়েছে ষোড়শী কিশোরী নারীতে। দূর থেকে একজোড়া চোখ ভীষণ তৃপ্তিতে দেখছে। ক্রমে অন্ধকার গনিয়ে লাভা আলোয় পুলকিত হচ্ছে চারপাশ। তোহা আর নম্রমিতা একসাথে কিছু ফুট তুলে নেয়। এরপর রাফিদকেও প্রেমবন্দি করার জন্য ডাক দেয় নম্রমিতা। রাফিদ রাজি না হয় অগত্যা নম্রমিতা নিজে এগিয়ে যায় তাকে জোর করে টেনে আনতে। আনমনা হয়ে সেলফি নিতে নিতে কখন যে একদম কিনারে চলে গেছে খেয়াল নেই তনহার। হুট করে সামনে রনককে দেখে হাসি ছড়া হয় তার। এদিকে তোহার অবস্থান দেখে গলা শুকিয়ে কাঠ রনকের। আর এক পা এদিক ওদিক হলে সোজা পাহাড়ের খাদে পড়ে যাবে সে। সেখান থেকে বেঁচে ফিরতে পারেনি আজ পর্যন্ত কেউ। রনকের শরীর ঠান্ডা হয়ে যায়, অথচ তোহা সম্পূর্ণ অজানা যে তার এক পা এদিক ওদিক হলে জীবন শেষ। তোহা একদম স্ট্রেস হয়ে দাঁড়িয়ে থাকবে চোখ বন্ধ করে। এদিক ওদিক তাকালে কিংবা চোখ খুলে কিন্তু আমি চলে যাব। কেন স্যার? সারপ্রাইজ আছে তোমার জন্য। একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলে তবেই পাবে, নয়তো নয়। এদিক ওদিক তাকানো বারণ। মনের কোণে মাঝে মাঝে সাহস সঞ্চয় করে কথাগুলো বললেও মনে মনে প্রচুর ভয় পাচ্ছে রনক। ভয় হচ্ছে তার তোহাকে হারিয়ে ফেলার। একবার হারিয়ে অনেক কষ্টের সামলেছে নিজেকে, কিন্তু আর পারবে না। তোহাবিহীন এক মুহূর্ত থাকা সম্ভব নয় তার পক্ষে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে তোহা অনুভব করে সে শূন্য, পড়ে যাচ্ছে বোধহয় কোথাও। নিজেকে আবিষ্কার করে রনকের বুকে। পাহাড়ের উপর পড়ে আছে রনক, আর তার বুকের উপরে তোহার অবস্থান। বিস্ময়ে হতবিহ্বল দৃষ্টিতে তোহা তাকায় রনকের দিকে, জোরে জোরে শ্বাস টানে। বুদ্ধি করে তোহাকে এমনটা না বললে ভয়ে এতক্ষণে সে পড়েই যেত খাদে। কথা ভাবলেই চিনচিন ব্যথা অনুভব হয় বুকের মাঝে। অসহনীয় ব্যথায় বোধ হয়ে ওঠে শরীরের সমস্ত শিরা উপশিরা। রনক দুই হাতের আঁচলায় ভরে নেয় তোহার মুখশ্রী। কপালের সাথে কপাল ঠেকিয়ে নৈঃশব্দে বিসর্জন দেয় কয়েক ফোঁটা অশ্রু। তোহাকে ছেড়ে উঠে দাঁড়ায় সে। আশেপাশে তাকিয়ে লজ্জায় মাথা নত হয়ে যায়। আরক্তিম লাভা ফুটে ওঠে গালের দুপাশে। লজ্জায় আর আড়ষ্টটা নিয়েই একদিক ওদিক চোখ বুলিয়ে খোঁজে পরিচিত মুখ দুটোকে। উপস্থিত রাফিদ আর নম্রমিতা। এগিয়ে আসে রনকের পরিবারও। তোহা ঠিক আছে তুমি? কোথাও লাগেনি তো? নম্রমিতার বিচলিত কণ্ঠে বলা প্রশ্নের উত্তর দেওয়ার আগেই একজোড়া স্নেহের হাত তোহার মাথা বুকে চেপে ধরে নিজের বুকে। ড্রিম ড্রিম শব্দে উচ্চ গতিতে ওঠানামা করছে তার হৃদস্পন্দন। একমাত্র বোন বিশর আদরের। তোহাকে এমন অবস্থায় দেখে রাফিদ দৌড়ে আসতে নিলে থামিয়ে দেয় নম্রমিতা। রাফিদ ততক্ষণে যা বোঝার বুঝে গেছে। ঠিক সেই মুহূর্তে রনক তোহার কোমর জড়িয়ে ধরে টান দেয় নিজের দিকে। ফলস্বরূপ দুজনেই একসাথে লুটিয়ে পড়ে মাটিতে।
ভাইয়া তুমি ঠিক আছো তো? এমন পাগলামি কেউ করে? যদি তোমার কিছু হয়ে যেত? তারিনের কথা শুনে হাসে রনক, সাথে আশ্বস্ত করে বলে সে ঠিক আছে। অপরদিকে তারিনকে সেখানে দেখে হতবাক তোহা, নম্রমিতা সহ রাপিদও। একজনের মনে চলছে এক এক রকমের দ্বন্দ্ব। এটা তো সেই কালকের মেয়েটা, তুমি কি ওকে চেনো? তারিনের কথায় রনক বাঁকা চোখে তাকায় তোহার দিকে, বিস্ময়ে হতবাক তোহা। রনক যে কাল রাতে তাকে বলল মেয়েটা তার গার্লফ্রেন্ড, তবে ভাইয়া বলে ডেকেছে কেন? তোহার মনের অবস্থা বুঝতে পারে রনক, তাই আপাতত চেনে বলে সম্মতি দিল। বাকি বিশ্লেষণ না হয় পরে করা যাবে। এদিকে তারিন রাফিদকে দেখার আগে ব্যস্ততা দেখিয়ে দূরে চলে যায় রাফিদ। নম্রমিতার সামনে যেন কোনোভাবে তারিনের ব্যাপারটা খোলাসা না হয়, তার জন্য এই প্রয়াস। কিন্তু শেষ রক্ষা কি আদৌ হলো? নম্রমিতা রনককে ধন্যবাদ জানিয়ে এগিয়ে যায় গাড়ির দিকে। মেয়েটাকে তার বড্ড চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না। টাইগার হিল থেকে ফেরার পথে গাড়ি ঘণ্টাখানেকের জন্য বাতাসিয়া লুপে থামে। সেখানে গোল করে পেঁচিয়ে ঘিরে রয়েছে ট্রেনের লাইন। এই বাতাসিয়া লুপ তৈরি করেছিল। ইংরেজিতে লুপ মানে বক্রাকার কিংবা বৃত্তাকার কোনো অঞ্চল। পাহাড়ের চড়াই পথে টয় ট্রেনের যাত্রাকে সাবলীল করার জন্য 1919 সালে বাতাসিয়া লুপ গড়ে তোলা হয়। চোখে পড়ে তুষার ধবল হিমালয়। বাতালিয়া লুপ থেকে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখলে তার স্মৃতির মনের মণিকোঠায় চিরকাল থেকে যাবে। পাহাড়ের রানী দার্জিলিং শহরটিকে অনবদ্য লাগে। এখানে রয়েছে বিশাল মনোরম বাগান, বহু রকমের গাছে সাজানো। বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি যুদ্ধ স্মৃতিস্মারক রয়েছে। ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন যুদ্ধে নিহত গোর্খা শহীদ বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতে 1995 সালে এটির উদ্বোধন করা হয়। প্রতিদিন ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত বাতাসিয়া লুপ খোলা থাকে পর্যটকদের জন্য। প্রবেশ মূল্য 20 টাকা। সামনে রয়েছে একটি ছোট্ট বাজার। স্থানীয় মানুষদের তৈরি নানান দ্রব্য পাওয়া যায় এই বাজারে। বহু মানুষ বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসের পসরা নিয়ে বসেন। নম্রমিতা কয়েক জোড়া শাল নিয়ে নেয় বাড়ির সকলের জন্য। তোহা নিজের পছন্দ মতো পাহাড়ে কিছু অর্নামেন্টস পছন্দ করে। মোটামুটি কেনাকাটা শেষ করে তারা গাড়িতে ওঠে। গন্তব্য সোজা হোটেল। নম্রমিতার মনের মাঝে তখন থেকে খসখস করছে মেয়েটার মুখ। সেদিনের পাঠানো ছবিগুলোতে মেয়েটাকে জুম করে দেখতে চমকে ওঠে নম্রমিতা। মাথা যেন ঘুরতে থাকে ভনভন করে। তার সন্দেহই ঠিক, তবে সঠিক হলো অবশেষে। ছবির মেয়েটা আর এই মেয়েটা এক, তাতে আর কোনো সন্দেহ নেই নম্রমিতার। আজকের মেয়েটার ডান হাতে একটা বিশেষ আকৃতির ট্যাটু দেখেছে, আর ছবির মেয়েটার হাতে সে একই জায়গায় একই আকৃতির ট্যাটু। তবে কি এজন্যই রাফিদ এসেছে দার্জিলিং? প্রবল বর্ষণের ধারার ন্যায় তুষারের ফোয়ারা আছড়ে পড়ছে বাহিরে। নম্রমিতা একদৃষ্টিতে তাকিয়ে আছে বাহিরের দিকে, অথচ প্রচণ্ডে সেই তুষারপাত এক মুহূর্তের জন্য আকৃষ্ট করতে পারছে না তাকে। মনের মাঝে খেলে চলছে অদ্ভুত এক দোলাচল। জীবনের হিসাব মিলাতে মিলাতে সে ক্লান্ত, আর কোনো হিসাব মিলানোর চেষ্টা করে না। তবুও কীভাবে যেন সব গরমিল তার জীবনের সাথেই ঘটে। তুষারপাতের ফলে আজকে সকালে শীতের প্রকোপ একটু বেশি। ঘুমের ঘোরে ব্ল্যাঙ্কেটটা আরও খানিকটা টেনে নিয়ে বেডের ডান পাশে হাতড়ায় রাফিদ। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কাউকে না পেয়ে চট করে চোখ খোলে। ঘুমে ডুলু ডুলু চোখ এক হাতে কষলে তাকায় রুমের আশেপাশে। জানালার কাচ লাগানো। রুমের মধ্যে হিটার থাকায় শীত কম, তাও কেমন যেন একটা শীত শীত ভাব থেকেই যায়। আস্তে ধীরে সেদিকে এগিয়ে যায় রাফিদ। তড়িৎ গতিতে নম্রমিতাকে কোলে তুলে দফাস করে ফেলে দেয় বিছানায়। তারপর নম্রমিতার বুকে মাথা রেখে আগের মতো শুয়ে পড়ে সে। এক হাত দিয়ে গলা পর্যন্ত টেনে নেয় কম্বল। ঘটনার আকস্মিকতায় একেবারে হুলস্থুল রকম ভাবে ব্যাবাসেকা খেয়ে যায় নম্রমিতা। যতক্ষণে বোধগম্য হলো ততক্ষণে বেশ ভারী ভারী নিঃশ্বাস ছাড়ছে রাফিদ। তপ্ত শ্বাস ফেলে রাফিদকে সরিয়ে উঠে দাঁড়ায় নম্রমিতা। অবাক করে তাকায় রাফিদ। টেনে ধরে নম্রমিতার বাহু। ব্রুজোর আরও খানিকটা কুঁচকে যায় রাফিদের। ঘুমের রেশ উঠে গেছে সে কখন, তবু আস্তে ধীরে সে উঠে বসে। রাশবাড়ি কণ্ঠে বলে, মন খারাপ? নম্রমিতা হাসে। আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিজেকে। দেখে চোখের নিচের কালো দাগগুলো। এবড়ো থেবড়ো মুখের ত্বক ছুঁয়েও দেখে। দেখে এলোমেলো চুলগুলোকে। বিদ্রুতপত্ত কণ্ঠে বলে ওঠে, মনের খবর রাখতে জানলে মন খারাপের কারণ হতো না। বাড়ি চমকায় রাফিদ। একে একে মন করতে থাকে নিজের কর্মকাণ্ড। কোথাও তো সে মন খারাপ হওয়ার মতো কিছু করেনি, তবে কেন এই অভিযোগ? মনের কথা মনের মাঝে চেপে রেখে এগিয়ে যায় নম্রমিতার কাছে। বাহু ধরে টেনে বসায় পেটে, নিজেও বসে পড়ে পাশে। নম্রমিতা দুহাত ভরে নেয় নিজের হাতের মুঠোয়। তারপর দীর্ঘ এক বিরতি নিয়ে চোখে চোখ রেখে বলে, সমস্যাগুলো কখনো বড় হয় জানো, যখন আমরা তার সমাধান করি না। একটা ছোট বিষয়, ছোট আঘাত, অভিমান আকারে পুষতে পুষতে একসময় তা দীর্ঘ হয়।
মানুষ তো সেখানেই থাকে, তবে মাঝে তৈরি হয় এক অদৃশ্য দেওয়াল। একজন অভিমান ভাঙিয়ে দেওয়াল টপকে ওদিকে পৌঁছাতে পারে না, আবার অপরজন অভিমানে সিক্ত হয়ে দম্বে দেওয়াল ভাঙার চেষ্টাও করে না। তারপর বিচ্ছেদ হয়, অথচ একে অপরকে ভালোবেসে সংসার পেতেছিল তারা। নিশ্চুপতাকে সঙ্গী বানিয়ে নিস্তব্ধ থাকলো নম্রমিতা, মুখে রাও কাটল না। তপ্ত শ্বাস ফেলে খানিকটি এগিয়ে যায় রাফিদ, বাম হাতের বাহু দ্বারা চেপে ধরল নম্রমিতার মাথা নিজের বুকে। বিস্মিত দৃষ্টি তাক করে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে টেনে তুলল নম্রমিতার সিক্ত কফল। তারপর মুক্তপণার ন্যায় বাড়ি উপচে পড়ছে আঁখি কোঠর থেকে। দূরত্ব কমিয়ে আরও খানিকটা কাছে টেনে নিল নম্রমিতাকে, একেবারে বুকের সাথে জাপটে ধরে ফিসে দিবে যেন। বাড়ল কান্নার গতি, আবার সশব্দে কেঁদে উঠল নম্রমিতা। প্রিয় মানুষের স্বভাবোদয় এমনই, একটু বেশি আহ্লাদী। বুকের মাঝে তীর তীর করে বিচ্ছে প্রিয়তমার প্রতিটা অশ্রুকণা, ছারখার হচ্ছে ভিতরটা, যন্ত্রণায় হিম হয়ে আসছে শরীর। খানিকটা সময় অতিবাহিত হতেই ছিটকে দূরে সরে গেল নম্রমিতা, হুট করে যেন কোনো অশরীরই তাকে বর করলো। তারপর আবারও এগিয়ে এসে এক হাতের মুঠো টেনে ধরল আরাফিদের কলার, শান্ত দৃষ্টিতে হিসিয়ে বলে উঠল, প্রতিশোধের জন্য বিয়ে করেছিলে তাই না? আমাকে দুঃখে দুঃখে নিঃশেষ করাই তোমার একমাত্র লক্ষ্য ছিল। দেখো আমি কষ্ট পাচ্ছি, কষ্টের নোনা জলে জড়িয়ে নিঃশেষ হয়ে যাচ্ছি, শান্তি মিলছে খুব তাই না? কেন আমাকে বিয়ে করলে রাফিদ, কেন? আমি তো জোর করে তোমার জীবন থেকে যাইনি, পরিস্থিতির শিকার তো আমিও হয়েছিলাম। দুজনে তো একইভাবে ঠকেছিলাম, অথচ কাঠগড়ায় দাঁড় করানো হলো কেন আমাকে একাই? পুরুষ নামক এক নরপিশাচের সাথে রাত কাটাতে হলো দিনের পর দিন। কোনটা আমার অন্যায় বলো? বাস স্ট্যান্ডে ঘন্টাখানেক অপেক্ষা করার পরও যখন সেই মানুষটা আসে না, তখন কি করা উচিত ছিল আমার? বাবার মাথা সকলের সামনে নত করে নিজের গায়ে পলাতক তকমা লাগানোর জন্য তো প্রস্তুত ছিলাম আমি, শুধুমাত্র তোমায় ভালোবেসে। এই যে এতগুলো দিন এমন নোংরা এক পুরুষের সাথে রাত কাটানো কি খুব সহজ ছিল আমার পক্ষে? আমার ঘেন্না হতো, গা গুলিয়ে আসতো, মাঝরাতে মুখে বালিশ চেপে কান্না করতাম বাকের উপর। তুমি তো শুধু মানসিক যন্ত্রণায় ছিলে, আর আমি মানসিক যন্ত্রণার সাথে সাথে শারীরিক যন্ত্রণায় ভুগতাম প্রতিনিয়ত। বিবাহিত নারীদের মাঝরাত হয় সোহাগের, আর আমি হতাম প্রতি রাতে দর্শিতা। মেয়েদের পূর্তি নিয়ে করে বেড়ানো একটা ছেলের সাথে একই বিছানায় ঘুমাতেও ঘেন্না করতো আমার। মাঝে মাঝে মনে হতো নিজেকে শেষ করে দেই। নিঃসঙ্গ রাতগুলোর মাঝে হুট করে একটা মুখ চোখের সামনে ভেসে আসতো সব সময়। মনে হতো কেমন আছে সে, নতুন প্রেমিকার সাথে পেয়ে নিশ্চয়ই আমার কথা মনে নেই। সে ভালো থাকুক, অন্তত আমার মতো দগ্ধ তার না হোক। নম্রমিতা থামে, ডুকরে কেঁদে ওঠে। রাফিদ নিঃশব্দে আবারও বুকে টেনে নেয় তাকে, চুলের মাঝে এঁকে দেয় গভীর চুম্বন। সরে যায় নম্রমিতা, নীতিকে দাঁতস্থ করে কাট কাট গলায় বলে, ডিভোর্স দিয়ে দাও আমাকে রাফিদ, কথা দিচ্ছি কখনো তোমাদের মাঝে সমস্যা সৃষ্টি করব না। যে প্রতিশোধের নেশায় হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলে তা তো পূর্ণ হয়েছে, এবার আমায় মুক্তি দাও। দুই নৌকা পা দিয়ে চলা যায় না। বিস্ময়ে হতবিহ্বল দৃষ্টিতে প্যালপ্যাল করে তাকিয়ে আছে রাফিদ। নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না তার। ডিভোর্স, এত ভারী একটা শব্দ এত সহজে বলে ফেলল নম্রমিতা, কিভাবে পারলো? সে মুক্তি চায়। মুহূর্তে চোয়াল শক্ত করে রাগী চোখে তাকায় নম্রমিতার দিকে, চেপে ধরে নম্রমিতার চোয়াল শক্ত করে। তারপর দাঁতে দাঁত চেপে বলে, মুক্তি পাওয়ার যদি এতই স্বাদ জাগে তবে মেরে ফেলো আমাকে। বেঁচে থাকতে এই জীবনে কখনো মুক্তি পাবেন আমার কাছ থেকে। একবার ভুল করে হারিয়েছি, আর নয়। ডিভোর্সের নাম মুখে আনলে জানে মেরে দিব একদম। এরপর দুজনে একসাথে মরে যাব। আঙুলগুলো দেবে যাচ্ছে একে একে, ব্যথা কাকিয়ে ওঠে নম্রমিতা। পানি গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে। সম্মতি পেয়ে পায় রাফিদ, ছেড়ে দেয় নম্রমিতা চোয়াল। কাঁপা কাঁপা হাতে আলতো করে শুয়ে দেওয়ার চেষ্টা করতে থামিয়ে দেয় নম্রমিতা। পিছল কণ্ঠে বলে, তবে কি চাইছো রাফিদ? ঠিক একই জায়গায় একই হোটেলে তারিন নামের মেয়েটা কিভাবে আসে? এত কিছু সবে কি তা কাকতালীয়? তোমার প্রাক্তন প্রেমিকা, সরি প্রাক্তন নয় বর্তমানে বটো, তো তোমার প্রেমিকা আর তুমি কি প্ল্যান করে এসেছো? কিভাবে ম্যানেজ করবে দুজনকে? ছুটি যেহেতু এক সপ্তাহে, তো দুজনকে 3 দিন করে দেবে নাকি? তবে তো আজ রাত তোমার প্রেমিকার জন্যই বরাদ্দ। সপাটে এক সর খেয়ে ছলছল চোখে তাকায় নম্রমিতা। রাফিদ নিজেও হতভম্ব, তার নম্রকে আঘাত করলো সে। ফুলের টোকা না দিতে চাওয়া মানুষটাকে সে নিজের হাতে আঘাত করলো। যার কষ্টগুলো স্পঞ্জের মতো চষে নিতে চেয়েছিল, আজ তাকেই কষ্ট দিল। নিস্তব্ধ পরিবেশ, একেবারে যাকে বলে পিনপতন নীরবতা। রাফিদ মাথায় হাত টেকিয়ে বসে আছে বেডে। নম্রমিতা এলোমেলো বিধ্বস্ত চেহারা নিয়ে বসে আছে মেঝেতে। জোরে শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করে রাফিদ। তারপর শান্ত ভঙ্গিতে বলে ওঠে, তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলে তাকালে আমার এ চোখ ধ্বংস হয়ে যাক।
ছলছল দৃষ্টিতে তাকালো নম্রমিতা। তারও খুব ইচ্ছে করছে বিশ্বাস করতে রাফিদকে, কিন্তু পরক্ষণেই গুলিয়ে যায় সব কিছু। সাক্ষ্য প্রমাণ সবই তার বিপরীতে ইঙ্গিত দিচ্ছে। সেও তো মানুষ, তার কত আঘাত সহ্য করবে। আজকাল যেন নিজ থেকে বাবার ক্ষমতা হারিয়ে ফেলছে, কেমন একটা ছন্ন ছাড়া ভাব। তপ্ত শ্বাস ফেলে রাফিদ মুখোমুখি হয় নম্রমিতার, দুই হাতের আঁচলায় ভরে নেয় নম্রমিতার কোমল মায়াবী মুখখানি। তারপর চোখে চোখে রেখে বলতে শুরু করে, আজ প্রতিটা কথা হবে আঁখিতে আঁখি মিলিয়ে। মুখের ভাষা পিচ্ছিল, হাজারো মিথ্যে বলতে তার বুক কাঁপে না, কিন্তু চোখ, সে বলে না একচুল পরিমাণও মিথ্যে। তাই আজ চোখে চোখ রেখে প্রতিটা সত্যি প্রথম থেকে উপস্থাপন করব তোমার সামনে। অনেক তো হলো লুকোচুরি, আজ না হয় খোলাসা হয়ে যাক সব। গলা কাঁপছে রাফিদের, নয়তোবা পরের শব্দ আর উচ্চারিত হচ্ছে না কণ্ঠ থেকে। তারিন আমার বেস্টমেট ছিল, কলেজে বেশ খানিকটা কাছের ফ্রেন্ড যাকে বলে। ফ্রেন্ড সার্কেলের খুব অল্প মানুষ জানতো তোমার আমার কথা, তার মধ্যে তারিন একজন। হয়তো একটু বেশি জানতো। মেয়ে হওয়াতে তাকে ভরসা করতে খুব একটা সমস্যা হতো না। এই কারণে মেইলি জিনিসে খানিকটা মতামত নিতাম ওর থেকে। যেদিন তোমার বিয়ের খবর পেলাম, বিশ্বাস করো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার। মনে হচ্ছিল এই দুনিয়ায় অক্সিজেনের অভাবে মারা যাব আমি। এই বুঝি আমার প্রাণটা ছটফট করতে করতে দেহ ত্যাগ করলো। সেদিন আস্থা হয়ে দাঁড়িয়েছিল তারিন, বন্ধুর মতো সর্বক্ষণ চোখে চোখে রাখতো। বিদে উল্টাপাল্টা কিছু না করে বসি। বাড়িতে তোড়জোড় করে চলতে থাকা বধূবরণের অনুষ্ঠানের মাঝে খালি হাতে বিধ্বস্ত দশায় ফিরছিলাম। তখনও মন বলছিল তুমি ফিরবে, তুমি আসবে আমার ঘরে বউ সেজে। কিন্তু সমস্ত জল্পনা কল্পনা মিথ্যে করে দিয়ে তুমি বেইমানের মতো বসলে বিয়ের পিঁড়িতে, পিছু ফিরে একবারও দেখলে না। তুমিহীনা এই দুনিয়ায় এক পাগল মারা যাবে। তোমার প্রেমে উন্মাদ সেই পাগল ছেলেটা যে নিঃশ্বাস নিতে বলে যাবে, ভাবলে না একবারও। আত্মীয় স্বজনদের কাছেও বেশ অপমানিত হয়েছিল পুরো পরিবার। কতগুলো দিন যে পাগলের হালে কাটিয়েছি তার একমাত্র সাক্ষী আমার পরিবার। আম্মা লুকিয়ে কাঁদত, হয়তো ক্ষুব্ধ হয়েছিল অনেকটা তোমার প্রতি। ঠিক সেই সময় পাশে দাঁড়ায় তারিন, মানসিক ভরসার জায়গা হয়। আমিও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করি। একদিন কলেজের ক্যান্টিনে আড্ডার মাঝে হুট করে সজীবের থেকে জানতে পারি তুমি নাকি আমার খোঁজ করছো। প্রতিশোধ পরায়ণ মন খুব করে জ্বলে উঠছিল সেদিন। তোমাকেও আমার মতো প্রতি মুহূর্তে কষ্টের অনলে পোড়াতে চেয়েছি। রাফিদ থামে, উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে নম্রমিতা। কেমন মায়া মায়া চোখ, গভীর সুমুয়াকে রাফিদ নম্রমিতার ললাটে। তারপর বলে, তারিনের সাথে কিছু পিক তুলি, অনেকটা কাছাকাছি, আর এমন অ্যাঙ্গেল থেকে যেন তুমি জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাও। এক একটা দিন এক একটা মুহূর্ত ছবিগুলো দেখে আফসোস করো, একটু সুখে না থাকতে পারো। সেই ব্যবস্থা করতেই মিথ্যে অভিনয় করে কিছু ছবি তুলি। প্রতিটা পিক সজীব নিজেই তুলে দিয়েছিল। এরপর সেগুলো পাঠানো হয় তোমাকে। সেই সাথে সজীব আমার আর তারিণীর মিথ্যে সম্পর্কের কথাও জানায় তোমাকে। কিন্তু বিশ্বাস করো নম্র, সেসব মিথ্যে ছিল। তাকাও আমার চোখের দিকে, এই চোখে কি তোমার জন্য ভালোবাসাবিহীন কিছু খুঁজে পাও? আমি ভীষণ ক্লান্ত, ক্লান্ত নিজেকে প্রমাণ করতে করতে। এটুকুর বিশ্বাসের যোগ্য কি আমি নই? আমি তোমাকে আগেও বিশ্বাস করতাম, আজও করি, কিন্তু কিছু ঘটনা আমার জীবনের দেওয়া একের পর এক ধাক্কায় সব গলিয়ে ফেলছিলাম। বারবার মনে হচ্ছিল তুমি বোধহয় শুধুমাত্র প্রতিশোধের নেশায় আমাকে বিয়ে করেছ। কিন্তু সজীব ভাইয়া তো আমাকে কোনো ছবি দেয়নি সেদিন, শুধুমাত্র তোমার নতুন সম্পর্কের কথা জানিয়েছিল। তবে তুমি তারিনের কথা কিভাবে জানলে? তারিন কি তোমাকেও কিছু বলেছে? রাফিদকে ছেড়ে উঠে দাঁড়ায় নম্রমিতা, এদিক ওদিক হাতড়ে নেয় ফোনটা। সেদিনের আসা সেই নম্বর আর পিকগুলো দেখায় রাফিদকে। বিস্ময়ে হতবিহ্বল দৃষ্টিতে রাফিদ একবার ফোনের দিকে তো নম্রমিতার দিকে তাকায়। ঘটনা খানিকটা আশ্রে আগেই করেছিল। এসবের পিছনে তবে তারিন নেই, অন্য কেউ একজন সৃষ্টি করেছে তুমুল ঝামেলা, তাতে তিনজনের মাঝে ফাটল ধরাতে চেয়েছে প্রতিটা সম্পর্কের। কিন্তু কে সে? রুমের মধ্যে অস্থিরতায় পায়চারি করছে তোহার। ঠিক অস্থিরতা নাকি রাগ বোঝা দেয়। অচেনা একটা নাম্বার থেকে ফোন আসছে বারবার, কণ্ঠস্বরও অপরিচিত। ফোন দিচ্ছে অথচ কোনো কথা বলছে না। অযথা বিরক্তি করা একদমই পছন্দ নয় তোহার। আবার কিসব লাগামহীন কথাবার্তা তার। মাথা পর্যন্ত কম্বল টেনে বন্ধ করে চোখের পাতা। তৎক্ষণাৎ দরজায় ঠকঠক শব্দ। এবার রাগটা শব্দ আকাশে উঠে যায়। রাগে দাঁত কিরমির করতেই দরজা খুলে সামনের মানুষটাকে দেখে চেতে উঠল আরও খানিকটা। মুখের উপর দরজা লাগানোর আগেই জোরপূর্বক রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয় সে। আহাম্মক বনে যায় তোহা। রনককে এই মুহূর্তে একদমই সহ্য হচ্ছে না তার। দরজা লাগালেন কেন? তুমি নিজেই তো দরজা দিয়ে দিতে চাইছিলে, আমি তো শুধু হেল্প করলাম। আমি আপনাকে বাহিরে রেখে দরজা দিতে চাইছিলাম। ইস, টুনটুনি পাখিটা রেগে আছে তো অনেক। আঙ্গুল উঁচিয়ে রনকের বুকে তাক করে দূরে ঠেলে তোহা।
তারপর কাঠ কণ্ঠে বলে ওঠে, আপনি এখানে কি করছেন? আমার রুমে আপনার কি কাজ? আপনার ভীষণ কাছের মানুষ আছে না? একদম বের হন আমার রুম থেকে, সেখানেই চলে যান। চুমু খেতে এসেছি, দিবে? ছি, অসভ্য পুরুষ। অসভ্য যখন বলেই ফেলেছ, একটু অসভ্য তো আমি করাটা দোষের হবে না। তবে কথাটা শেষ করে একটু একটু করে এগিয়ে আসে রনক তোহার কাছে। তোহা সরে যেতে গেলে রনক এক হাতে আঁকড়ে ধরে কোমর, তারপর ঠোঁট গোল গোল করে ফু দিতে থাকে তোহার সারা মুখে। আচানক আক্রমণে ভিমড়ি খায় তোহা। শত চেষ্টা করেও স্পষ্টভাবে চোখ তুলে তাকাতে পারছে না। তা দেখে শব্দ করেই হেসে ওঠে রনক। স্যার? হুম, কে স্যার? টিচার প্রফেশন আমি সেদিনই ছেড়ে দিয়েছি, যেদিন বুঝলাম টিচার হয়ে একজন স্টুডেন্টকে ভালোবেসেছি। এই বিষয়টা ঠিক যতটা সহজ ততটাই কঠিন। কোনোদিন তাকে পাবো কিনা জানতাম না, তবে এই প্রফেশনে থাকলে তাকে পাওয়ার সম্ভাবনা জিরো। তাই তো তাকে ভালোবেসে, শুধু তাকেই ভালোবেসে আমি বদলে নেওয়ার নামে প্রফেশন ছেড়েছিলাম। তো সেই ভালোবাসার মানুষটাকে আমার সাথে পরিচয় করিয়ে দিবেন না স্যার? তোহার টেনে টেনে স্যার বলা দেখে ভ্রু কুঁচকে তাকায় রনক। পিছেল কণ্ঠে বলে ওঠে, শুধু পরিচয় কেন, আমার ভালোবাসার চিহ্ন দেখাবো তোমাকে। গলার ঠিক বাম পাশে থাকা ছোট কালো কুচকুচো তিলে হাত বুলাতে বুলাতে নেশাময় কণ্ঠে বলে রনক। কণ্ঠ খানিকটা কাঁপালো বোধ হয়। প্রথমবারের মতো কোনো পুরুষালী ছোঁয়ায় শিউরে ওঠে তোহা। দ্রুত হলো নিঃশ্বাস, খানিকটা ডান দিকে হেলে গেলেও বোধ হয় গাঢ়। অস্পষ্ট স্বরে কিছু বলার আগে রনকের দাঁত পিষ্ট করলো তোহার নরম পশ্চাতাও। শেষে গাঢ় এক চুম্বনে আবদ্ধ করে সেই তিলটাকে। তোহার চোখ বন্ধ করে তাকিয়ে আছে রনকের দিকে। রনক মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে তোহার দিকে, মুখে তার দুষ্ট হাসি। আয়নার সামনে দাঁড়িয়ে তোহা বারবার ডলে যাচ্ছে কামড়ের জায়গাটা, কেমন যেন লাল হয়ে আছে। বারবার ঘষার ফলে আলো লাল হয়ে যাচ্ছে জায়গাটা, জ্বলছেও বেশ। ব্যথায় কোকিয়ে ওঠে তোহা। এই মেয়ে বুদ্ধি কি সব বেশি খেয়ে ফেলেছ নাকি? কাটা জায়গায় এভাবে কে ঘষাঘষি করে? ইস, কেমন লাল হয়ে গেছে দেখো। একদম ফালতু কেয়ার দেখাতে আসবেন না। নিজে ব্যথা দিয়ে আবার নিজে আসছে দরদ দেখাতে, তো অন্য কেউ আসবে নাকি? মুখ বাঁকায় তোহা। শোনো মেয়ে, ব্যথা যেমন আমি দিব, আবার সেই ব্যথায় আদরও আমিই করব। হুটহাট মাঝরাতে কাঁদাবো যেমন আমি, এক টুকরো সুখের ভুবন তোমার কদমে লুটিয়েও দেব আমি। যদি বলো শুধু ভালোবাসা চাও, তবে এসো না এ বুকে। নীলসে ব্যথার ভালোবাসা সইতে জানলে ঝাঁপিয়ে পড়ো, দুই বাহুতে আগলে নিব। হোটেলের নিচে রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে রাফিদ, নম্রমিতা, তোহা, তারিন। বেশ কিছুক্ষণের মাঝে সেখানে উপস্থিত হয় রনক। হাত পা রীতিমতো কাঁপছে তোহার। অল্প সময়ের মাঝে হুট করে এভাবে ডেকে পাঠানোর কারণ বোধগম্য হচ্ছে না তার। যদি তারিন আর রাফিদের ব্যাপারে কোনো কথা থাকে তবে তাদেরকে ডেকেছে কেন? অস্থিরতা খানিকটা তারিনের মাঝেও। হুট করে কিছুদিন আগে রাফিদের সাথে বড় রকম ঝামেলা হয়েছে তার। অকারণে বেশ দোষারোপ আর সিলাসিলি করে দুজনের বন্ধুত্বের ভাঙন ঘটে। তবে আজ হুট করে এভাবে জরুরি তলব ডেকে পাঠানোর মানে কি? তারিন, কিছু ভুল বুঝাবুঝি আমাদের মাঝে সৃষ্টি হয়েছে। মূলত কেউ খুব সূক্ষ্মভাবে এই কাজটা করেছে। আমাদের তিনজনের মাঝের সম্পর্কের ভাঙন ঘটাতে চেয়েছে। সে বিষয়ে কিছু বলার জন্য এখানে ডেকেছি তোকে। রাফিদের কথা শুনে হতভম্ব দৃষ্টিতে তাকায় তারিন, যেন কোনো কিছুই বোধগম্য হচ্ছে না তার। রাফিদ নম্রমিতার ফোন থেকে সেদিনের পিকগুলো বের করে দেখায় তারিনকে। তারপর জোরে নিঃশ্বাস ফেলে বলা শুরু করে, মনে আছে এই পিকগুলোর কথা? এগুলো তো একটা সাজানো নাটক ছিল, নম্রমিতাকে দেখানোর জন্য তোলা হয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে আমার অফিসের অ্যাড্রেসে একটা পার্সেল আসে। খুব অবাক হই, পার্সেলটা খুলে পিকগুলোর সাথে একটা চিঠি পাই, যেখানে তোর নাম করে কেউ আমাকে এগুলো পাঠিয়েছে। সাথে লেখা, নম্রমিতাকে পিকগুলো পাঠাবে, যদি না তার শর্ত আমি শুনি। কি শর্ত? নম্রর সাথে 1 মাস অতিরিক্ত রাগারাগি ঝগড়া ঝামেলা করতে হবে। 1 মাস পর ডিভোর্স দিয়ে দিতে হবে। তা না হলে সে নম্রকে পিকগুলো পাঠিয়ে আমাদের মাঝে বাজে রকমভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে। এরপর নম্রর কিছু বলে সব দোষ আমার ঘাড়ে পড়বে। কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। সেজন্যই আজ তোকে এখানে ডাকা। সেদিন তোকে অনেক কথা শুনিয়ে বন্ধুত্ব শেষ করে দিয়ে এসেছিলাম। একবারও তোর কথা শোনার চেষ্টা করিনি। অথচ আমার সবচেয়ে খারাপ সময়ে একমাত্র তুই আমার পাশে ছিলি। আই এম সরি তারিন, সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ সব কিছু ভুলে যা। আমি তোকে নিজের বেস্ট ফ্রেন্ড কম ভাইই বেশি মনে করি রাফিদ। ভাইয়ের কিছু হলে আমার যেমন কষ্ট হয়, তোর কারণেই একই অনুভূতি হয়। হ্যাঁ, সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছিলাম।
আমরা যাদেরকে মন থেকে ভালোবাসি তাদের কাছ থেকে পাওয়া সামান্য আঘাতও ছিন্ন ভিন্ন করে দেয় আমাদের। একটু আঘাতও যেন অনেক বেশি কষ্ট দিয়ে যায়। ভেঙে পড়েছিলাম অনেক, বিশেষত আমার মন ভালো করার জন্যই আমাদের এই দার্জিলিং ট্রিপ। তবে এখানে এসে যে এত ভালো কিছু হবে আমার জানা ছিল না। আমি সব ভুলে গেছি রাফিদ। জীবনে সব কিছু ধরে রাখতে নেই, কিছু জিনিস ছেড়ে দিলেই ভালো থাকা যায়। তারিনের প্রতিটা কথায় মুগ্ধ হয় নম্রমিতা। কি দারুণ ভঙ্গিমায় প্রতিটা কথা গুছিয়ে বলছে মেয়েটা। আবার তার ভালোবাসার গভীরতাও বেশ। কেউ কাউকে এতটাও ভালোবাসতে পারে? ক্রমাগত মুগ্ধ হয়ে যাচ্ছে নম্রমিতা তারিনকে দেখে। সাধারণ মাঝে অসাধারণ এক ব্যক্তিত্বের অধিকারিণী। নম্রমিতার নিজেরও অনুতাপ হচ্ছে তারিন সম্পর্কে এত খারাপ কিছু ভাবার কারণে। শোনো রাফিদ, আমি কিন্তু তোকে এখনো পুরোপুরি মাফ করিনি। মানে? এই না বললে মাফ করেছিস? তাতে কি হয়েছে? এখন বলছি করিনি, তবে পুরোপুরি মাফ করতে পারি একটা শর্তে। কি? আমার ভাইয়ের বয়স হচ্ছে, আর কতদিন সিঙ্গেল থাকবে? তাই ভাবছি ভাবি হিসাবে তোহা কিন্তু মন্দ নয়। চকিতে চোখ তুলে তাকায় তোহা। হতবম্বের মতো একবার তারিনীর দিকে তো একবার রাফিদের দিকে তাকায়। রাফিদ যদি বারণ করে দেয়? উৎকণ্ঠায় গলা শুকিয়ে খাকা করছে তার। রাফিদ আড়মোড়া ভাঙে, হাই তোলার ভঙ্গিতে মুখে হাত দেয়। তারপর আর চোখে তোহার দিকে তাকিয়ে বলে ওঠে, সংসার যে করবে সেই যখন মদ দিয়ে বসে আছে, আমি আর আপত্তি করে কি করব? তবে পরিবার নিয়ে বাড়িতে আসিস, বাবা মাও অমত করবেন বলে মনে হয় না। তোহা চমকায়, বিস্ময়ে কিংকর্তব্য বিমর্ষে। রাফিদ কিভাবে জানলো তার মনের খবর? হুট করে রনকের সাথে চোখাচোখি হতে ঠোঁট কামড়ে হাসে সে। তারপর সকলের আড়ালে চোখ টিপ দেয়। আর লজ্জায় লজ্জাবতী লতার ন্যায় নুইয়ে যায় তোহা। চোখ তুলে তাকানোর যেন সাহস পায় না। দার্জিলিং থেকে ফেরার 1 মাস পেরিয়েছে। ফেরার পর বেশ কিছুদিন রাফিতে অনেক ব্যস্ত সময় কেটেছে। এতদিন ছুটি কাটানোর ফলে কাজের চাপ ছিল বেশ। রীতিমতো হাঁপিয়ে পড়ার মতো অবস্থা। রাত করে বাড়ি ফিরলে কাছাকাছি পেত নম্রমিতাকে। এটাই শান্তির। এই যে রাফিদ ফেরার আগে তার জামা বের করে রাখা, ওয়াশরুমে সব জিনিস হাতের কাছে রেখে দেওয়া, নিজে না খেয়ে রাফিদের জন্য অপেক্ষা করা, এসব ছোট ছোট জিনিসের মাঝে লুকিয়ে থাকে নম্রমিতার অগাধ ভালোবাসা। প্রতিনিয়ত মুগ্ধ হয় রাফিদ। রনকের বাড়ির লোক আজ তোহাকে দেখতে আসবে। চৌধুরী বাড়ির লোকজন সারাদিন ছুটাছুটির উপর আছে। সকাল থেকে দুপুর গড়িয়েছে। নানা পদের রান্না করছে নম্রমিতা। গেস্ট আসবে বিকেলে। মেয়ে দেখে একেবারে আংটি পরিয়ে দেওয়ার কথা আছে। সেজন্যই এত সব আয়োজন। তোহাকে রুম থেকে বাইর হতে একদমই নিষেধ করেছে সে। কাজের মাসি আছে সাথে সাথে সব কিছু এগিয়ে দেওয়ার জন্য। আনোয়ারা বেগম আজ সব নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হাতে হাতে এটা ওটা করছেন। একমাত্র মেয়ে বলে কথা, কোনো কিছুতেই যেন কমতি না থাকে। রাফিদ বেশ অনেক রকম মিষ্টি এনে রাখে ড্রয়িং রুমে। এরপর রুমে গিয়ে নম্রমিতাকে ডাক দেয়। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে জোরে জোরে বেশ কয়েকবার ডাকে নম্রমিতাকে। খানিকটা বিরক্ত নিয়েই কাজের মাসিকে রান্নাগুলো সামলাতে বলে রুমে আসে সে। কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলছো কেন? কিচেনে কখন গেছো তুমি? এটা জিজ্ঞেস করার জন্য ডেকেছ আমাকে? ধুর, বলতে বলছি আমি। ওই তো সকাল 9টার দিকে। আর এখন কয়টা বাজে? বেলা 3টা। দেখো, এত ফেসাল করার সময় আমার নেই। যা বলার তা জলদি বলো। অল্প কিছু রান্না বাকি এখনও আছে। রাফিদ শোয়া থেকে উঠে এসে মুখোমুখি দাঁড়ায় নম্রমিতার। হকচকিয়ে যায় নম্রমিতা। মূলত সে কিছু ভুল করলে রাফিদ এভাবে তার মুখোমুখি হয়। কিন্তু আজ সারাদিনে কী ভুল করেছে কিছুতেই তার মাথায় আসছে না। খেয়েছো কিছু? না মানে? রাফিদ আগেই জানতো এই মেয়ে একেবারে বদ্ধ উন্মাদ। পাগলের মাত্রা ছাড়িয়ে গেছে বহু আগেই। নিজের প্রতি তার এতটুকু খেয়াল থাকে না। মরে গেলেও নিজের সমস্যার কথা কখনো ভাবতে যাবে না। এই জন্যই প্রায় বকা খায় তার কাছে। তাও একটু শুধরাবার নয়। তপ্ত দীর্ঘশ্বাস ফেলে রাফিদ বেরিয়ে যায় রুম থেকে। যাওয়ার আগে কড়া নির্দেশ দিয়ে যায় নম্রমিতাকে রুমের বাহিরে পা না রাখার জন্য। নম্রমিতাও রাফিদের নির্দেশ অমান্য করার স্পর্ধা দেখায়নি, কারণ এর ফল খুবই ভয়াবহ হতে পারে। কিছুক্ষণের মাঝে হাতে ভাতের প্লেট নিয়ে রুমে উপস্থিত হয় রাফিদ। নম্রমিতাকে কিছু বলার সুযোগ না দিয়েই ভাত মাখিয়ে ধরে তার মুখের কাছে। অসহায় চোখে তাকায় নম্রমিতা। মিনমিন করে বলে, আর একটু পরে খাই প্লিজ, ওরা চলে আসবে যে কোনো মুহূর্তে। ভাত খাবে নাকি চুমু খাবে? চুমু?
রাফিদ ভেবেছিল নম্রমিতা ভাত খেতে চাইবে, কিন্তু তার ধারণা একেবারে মিথ্যে প্রমাণ করে দিয়ে দ্বিতীয় অপশনটাই বেছে নিল। দুই পাটি দাঁত বের করে তাকে খিলখিল করে হাসতে দেখে দুষ্টুমি বুদ্ধি চেপে বসে রাফিদের মাথায়। ভাতের প্লেট সাইডে রেখে হুট করে আঁকড়ে ধরো নম্রমিতার নরম প্লে বদর। গাঢ় থেকে আরও গাঢ় হতে থাকে চুম্বন। কেমন যেন উন্মাদের মতো লাগছে রাফিদকে। তার ভালোবাসা দড়িয়ে ঠাঁই পেতে গিয়ে বিউড়ি খাচ্ছে নম্রমিতা। অবশেষে ক্ষান্ত হলো রাফিদ। শেষ পর্যায়ে ঠোঁটে ছোট্ট একটা কামড় দিয়ে সেখানে গাঢ় চুম্বন দিয়ে সরে আসে। মুখে হাত চেপে ধরে নম্রমিতা। বেশ বুঝতে পারছে কেটে গিয়ে জ্বলছে ঠোঁট। কাঁদো কাঁদো চোখে তাকায় নম্রমিতা। হু হু করে হেসে ওঠে রাফিদ। এরপর এক হাতে নম্রমিতার গাল চেপে এক লোকমা ভাত পুড়ে দেয় মুখে। রাগে কটমট দৃষ্টিতে তাকায় নম্রমিতা। ঠোঁট জ্বলছে অসল্প রকম। মন চাইছে রাফিদের সারা শরীরে যত্ন করে একে একে কামড়ের দাগগুলো দিয়ে দিতে, কিন্তু সময়ের স্বল্পতা তার পারছে না সে। তুমি ভাত নয়তো চুমু খাওয়ার কথা বলেছিলে। চুমু খেলাম তো, সাথে কামড়ও দিলে। এবার যেতে দাও। চুমু তো শেষ হয়নি আমার। মানে কি? মানে হলো তোমার ঠোঁট কেটে গেছে, তাই যতবার খাবার মুখে দিব তরকারির ঝোল গিয়ে ঠোঁটে জ্বলবে। তাই আমি চুমু খেয়ে ঝোলটুকু মুছে দিব, ব্যাস। এমনটা কিন্তু কথা ছিল না। তাতে কি হয়েছে? নম্রমিতাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে রাফিদ আবারও এক লোকমা ভাত পুড়ে দেয় তার মুখে। এরপর সযত্নে অদরে অদর মিলিয়ে মুছে ফেলে লেগে থাকা জলটুকু। নম্র, হুম, রাগ করেছ? রাগ করতে পারলে এতদিনে অনেক কিছুই করে ফেলতাম, আর আমার রাগ না করতে পারার সুযোগ তুমি নিতে পারতে না। রাফিদ হাসে। প্রকাশ্য হাসলেও মনে মনে মুগ্ধ হয় সে। মুগ্ধ হয় এই পরিবারের প্রতি নম্রমিতার ভালোবাসা দেখে। মুগ্ধ হয় তোহার প্রতি ননদ নয়, বরং বোনের মতো ভালোবাসা দেখে। মেয়ে হয়েও তোহা কখনোই পরিবারকে এত সুন্দরভাবে আগলে রাখতে পারবে না যতটা নম্রমিতা পেরেছে। নম্রমিতা যেন আস্ত একটা ভালোবাসার খনি, যেখান হতে শুধুমাত্র ভালোবাসাই আহরণ করা যায়। মুখে খানিকটা গাম্ভীর্য ভাব বজায় রেখে রাফিদ বলে, তোমাকে ডক্টর খালি পেটে থাকতে একদমই বারণ করেছে নম্র। মাইগ্রেনের পেইনে কত রাত ঠিকমতো ঘুমাতে পারো না। আমি তো নিজের চোখে দেখেছি যন্ত্রণায় কতটা ছটফট করো। নিজের একটু খেয়াল রাখো না নম্র, প্লিজ। তোমার কষ্ট যে আমার একটুও সহ্য হয় না পাগলি। নিজের জন্য না হলেও আমার আমিটাকে ভালো রাখার জন্য নিজের একটু খেয়াল রাখো প্লিজ। রাফিদের চোখ জ্বলছে। নম্রমিতার সামান্যতম কষ্ট ছিঁড়ে রেখে দেয় তার বুকে। হাহাকার করে যন্ত্রণায়। নম্রমিতা দুহাতে ঝাপটে ধরে রাফিদকে, মাথা রাখে বুকে, চোখ বন্ধ করে শুনতে থাকে রাফিদের হৃদস্পন্দন। যেন প্রতিবার তারা বলে চলছে ভালোবাসি ভালোবাসি। কে বলছে মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয়? কই, তারা তো কেউ কখনো ভালোবাসি বলেনি। তবুও যে কি ভীষণ ভালোবাসে একে অপরকে। রনকের বাড়ির লোকসহ চৌধুরী বাড়ির সকলে উপস্থিত আছে ড্রয়িং রুমে। তোহাকে এখনও আনা হয়নি নিচে। নম্রমিতাও নিচে আসেনি। কাজ সেরে মাত্র কিছুক্ষণ আগে সে রুমে গিয়েছে ফ্রেশ হতে। কোনো মতে তাড়াহুড়ো করে গোসল সেরে ল্যাভেন্ডার কালারের একটা শাড়ি পরে এগিয়ে আসে ড্রয়িং রুমের দিকে। রনকের বাবা মা দাদি আর তারিন এসেছে তোহাকে দেখতে। দাদি ছাড়া সকলে আগেই তোহাকে দেখেছে। তোহাকে তাদের সবারই বেশ পছন্দ হয়েছে। সবচেয়ে বড় কথা হলো রনক বালে বসে তোহাকে। নাতবউ দেহি মেলা সুন্দরী আছে। রনকের দাদির এই কথা শুনে সকলে তাকায় সামনে। হাসি মুখে এগিয়ে আসছে নম্রমিতা, শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে, একেবারে বউ বউ সাজ। তাও কিভাবে যে ভুল হলো তার। রাগ হয় রাফিদের। তার বউকে এভাবে অন্য কারো নামের সাথে জুড়ে দেওয়া ব্যাপারটা একটু সহ্য হচ্ছে না তার। কয়েক সেকেন্ডের ব্যবধানে রনকের দাদিকে বিষ বিষ লাগছে তার। ভাবনাটা যদিও বড্ড ছেলে মানুষই, তবুও সে ছেলে মানুষ থাকতে চায়। তার অনেক কষ্টে পাওয়া এক বউ নম্রমিতা, তাকে এভাবে অন্য কেউ বউ বলার ভাববেন তিনি কেন? অনেকটা লজ্জায় পড়ে যায় রনক। রাফিদ বাদে চৌধুরী বাড়ির সবাই ঠোঁট টিপে টিপে হাসছে। রনক আরশোকে বাবার দিকে ইশারা করে দাদিকে সত্যিটা বলতে বলে। আড়ষ্টতায় চোখ তুলে তাকাতেই পারছে না রনক। ইস কি বিশ্রী এক ব্যাপার। ভাগ্যিস তোহা এখানে নেই, নয়তো সেও তার মতো লজ্জা পেত বেশ। রাফিদ উঠে গিয়ে নম্রমিতার কাঁধ ধরে সকলের সামনে আনে। রনকের দাদির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, আমার বউ, এই বাড়ির বড় আর একমাত্র বউ নম্রমিতা।
আমার বউ হলেও এবাড়ির বড় মেয়ে কিন্তু সে। নিজের ভুল বুঝতে পেরে খানিকটা লজ্জাবোধ করেন রনকের দাদি। হালকা কিছু নাস্তা তাদের সামনে এগিয়ে দিয়ে আনোয়ারা খাতুনের নির্দেশে তোহাকে রুম থেকে নিয়ে আসতে যায় নম্রমিতা। সারা রুমের মাঝে পায়চারি করছে তোহা। ভীষণ অস্থির অস্থির লাগছে আজ সকাল থেকে। দুই দণ্ড বসে থাকতে পারেনি সে। দার্জিলিং থেকে ফেরার আগে রনকের নাম্বার নেওয়া হয়নি বলে বেশ বিরক্ত সে নিজের উপর। এতগুলো দিন রনকও কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেনি, তার কাছে নাম্বার নেই এই ভেবে নিজেকে বুঝ দিয়েছে সে। দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে নিজেকে গুছিয়ে নিয়ে বাহিরে বের হয় তোহা। বাসন্তী রঙের শাড়ি পরেছে আজ সে। হালকা সাজ, চুলগুলো খোপা করা। বিয়ের কথাবার্তা চললে বোধহয় মেয়েদের রূপ আরও খানিকটা বেড়েই যায়। তোহাকে দেখে এমনটাই ধারণা করছে নম্রমিতা। চোখের তলা থেকে কাজল নিয়ে নজর টিকে দিয়ে দেয় কানের পিছনে। এরপর মিষ্টি হেসে তোহাকে সাথে করে নিয়ে যায় ড্রয়িং রুমে। নাত বউরে আজ ঘরে নিয়ে চলো বৌমা। এই মেলা সুন্দরী ঘরের বাহিরে রাখবার নয়, একেবারে ছাদের টুকরো মুখখানি। রনকে তাদের কথায় তোহাবাদের রুমে উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে ওঠে। হাসে রনক স্বয়ং। লজ্জায় এক হাত দিয়ে অপর হাতের নখ করছে তোহা। এতটা লজ্জা এত বছরের জীবনে সে কখনো পায়নি। একে তো নার্ভাসনেসে সব গোলমাল হয়ে যাচ্ছে, তার উপর রনকে দাদের লাগামহীন কথাবার্তা। লজ্জায় কান লাল হয়ে যাচ্ছে যেন তার। বড়রা বিয়ের কথাবার্তা পাকাপাকি করতে ব্যস্ত। তোহা আর রনককে আলাদা করে নিজেদের মধ্যে বোঝাপড়া করার জন্য পাঠানো হয় তোহার রুমে। বেডের উপর চিত হয়ে শুয়ে আছে রনক। সামনে জানালা ধরে বাহিরের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তায় মগ্ন তোহা। হুট করে তোহা হুড়মুড় করে এসে বসে রনকের পাশে। কণ্ঠ খাত ফেলে প্রশ্ন করে, আপনার কিছু জানার নেই? নতুন করে জানার মতো কিছু কি আছে? যা জানার সবই তো জানা মোটামুটি। তুমি আমাকে ভালোবাসো, এর চেয়ে বেশি কিছু আমার জানার নেই। কিন্তু আমার বলার আছে। না বললে হয় না। চলো না, পুরনো কথা বলে বরং ফিউচার প্ল্যান করি। এক হালি নাকি 1 ডজন বাচ্চা নিব, সেসব নিয়ে ভাবি। অসভ্য ফাজিল একটা। এই যা, আগের বারের কথা দেখে তোমার মনে নেই? শ্বশুর বাড়িতে এসে একটু আমার অসভ্যতার প্রমাণ নিতে চাইছো নাকি তোহা? প্লিজ চুপ করুন। আপনি আজকাল বড্ড লাগাম ছাড়া কথা বলছেন, ঠিক হচ্ছে না কিন্তু। ইস রে, হাবু বাপ বউটা রেগে যাচ্ছে নাকি লজ্জা পাচ্ছে? চুপ, একেবারে চুপ। এখন শুধু আমি বলবো আর আপনি আমার কথা শুনবেন। আচ্ছা বলো। রুহুলকে আমার ভালো লেগেছিল। আবারও বলছি, ভালো লেগেছিল, ভালোবাসিনি। প্রেম জীবনে বহুবার হলেও ভালোবাসা হয় একবারই। ভালোবাসা হতে গেলে ভালো লাগা থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনাকে আমি শ্রদ্ধা করতাম, ভীষণ ভালো লাগতো একজন বন্ধু হিসাবে আপনাকে। কিন্তু হুট করে আপনার খারাপ ব্যবহারগুলো দাগ কাটতে শুরু করলো আমার কোমল হৃদয়ে। ভালো লাগাটা পরিণত হলো খারাপ লাগাতে। ঠিক সেই সময় রুহুলের কাছাকাছি আসা, নতুন অনুভূতির সাথে পরিচয়, প্রেমের মিষ্টি মিষ্টি কথা, সব কিছুই ভালো লাগতে শুরু করে। আপনার খারাপ ব্যবহারের কাছে এগুলো অনেক মধুর লাগতে শুরু করে। হেলে পড়ি সেদিকে। সময় গড়াতেই বুঝতে পারি রুহুলের জীবনে আমি প্রথম কিংবা শেষ নয়। আগেও এসেছে অনেকে, ভবিষ্যতেও আসবে, কিন্তু তাতে আমার কিছু যায় আসতো না। ঠিক এই জায়গাটাই ছিল সবচেয়ে চিন্তার। ভালোবাসার মানুষের পাশে তো কাকপক্ষীর উপস্থিতি সহনীয় নয়। তবে আস্ত সুন্দরী সুন্দরী রমণীদের কিভাবে সহ্য করতে পারছি আমি? নব্যপ্রেমের অনুভূতিতে ভাসতে ভাসতে হুট করে যেন তীর খুঁজে পাই। বুঝতে পারি বাস্তবতা। এর মাঝে আপনিও কলেজ ছেড়েছিলেন। অনেক কিছু বলার ছিল যেন আপনাকে, কিন্তু ঠিক কী বলার ছিল আমার জানা ছিল না। আপনার বিদায়বেলা আমাকে ভিতর থেকে নাড়া দিয়ে গিয়েছিল। কেমন যেন অজানা এক কষ্টে ভেঙে পড়েছিলাম আমি। সেদিন আপনার বলা অসুখের কথা আমি না বুঝলে আপনার চলে যাওয়া আমাকে বুঝিয়েছে সবটা। প্রতি মুহূর্তে টের পাইয়ে দিয়েছে আমিও যে সেই অসুখের ভুক্তভোগী। আমাদের কখনো ঘটা করে বিচ্ছেদ হয়নি, তবে কেউ কারো দিকে তাকানোর প্রয়োজনও মনে করিনি। এরপর থেকে শুধু একজনই আমার সবটা জুড়ে ছিল, যাকে ঘিরে সাজিয়েছি অগণিত অগোছালো স্বপ্ন, যার পূর্ণতা পাওয়ার কোনো আশা কিংবা আকাঙ্ক্ষা বেশি ছিল না। তবুও অবুঝ মন বারবার চেয়ে গেছে তাকে, বেসেছে তাকেই ভালো। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তোহার আঁখি কোটর থেকে। রনক গড়িয়ে পড়ার আগেই তা তুলে নেয় আঙ্গুলের টগায়। সিক্ত কণ্ঠে বলে ওঠে, এটাই প্রথম আর এটাই যেন শেষ কান্না হয় তোমার তোহা। কথা দিলাম, সব জ্ঞানে আমার কারণে কখনো এক ফোঁটা জলও গড়াবে না এই আঁখি হতে। তারা শুধু সাক্ষী হবে আমার ভালোবাসার। আমার নির্লিপ্ত গভীর চুম্বনে মত্ত হয়ে সুখ খুঁজে নিবে। হাসির প্রাপ্তির হাসি হাসে তোহা।
ডান হাত রনকের বুকের মাঝে রেখে মাথা রাখে বাম পাশে। রনকও গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে তার প্রিয়তমাকে। আমাকে মাফ করে দাও তোহা, নিজের অজান্তেই অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি। তুমি আগে থেকে এতটা ছটফট করেছো যন্ত্রণায়, জানা থাকলে দার্জিলিংয়ে নতুন করে আর কষ্ট দিতাম না। দেখা মাত্রই বুকে জড়িয়ে নিতাম। যে শান্তির খোঁজে ছিন্নভিন্ন হয়েছ, উজাড় করে দিতাম সে শান্তি তোমার আসলে। খানিকটা মাথা তুলে তোহা ডান হাতে তর্জনী রাখে রনকের ঠোঁটে। তারপর চোখে চোখ রেখে আবেগী কণ্ঠে বলে, ভালোবাসি, ভালোবাসি আমার একান্ত ব্যক্তিগত রাগী মানুষটাকে, ভালোবাসি আমার সান্নিধ্যে আসা লুচ্ছা মানুষটাকে, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে রনক ফিসফিস করে বলে ওঠে, এখন উত্তর দিলাম না বলে রাগ করো না আবার যেন। বিশেষ দিনে বিশেষ মুহূর্তের জন্য তোলা রাখলাম এই উত্তর। স্নিগ্ধ সকালের মুক্ত বাতাসে নেই কোনো কালিমা। ফুরফুরে মেজাজে বেলকুনিতে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস টানে তোহা। রুম থেকে ফোন এনে কল করে রনককে। দুইবারের মাথায় ঘুমে আচ্ছন্ন কণ্ঠে ফোন রিসিভ করে রনক। অস্পষ্ট স্বরে বলে ওঠে, হ্যালো, কে? আপনার বউ। বউ, ঘুমাতে দাও না একটু, এমনিতেই কাল রাত করে অনেক ঘুমিয়েছি। রাত জেগে কথা বলতে কে শুনেছিল শুনি? আমি সব দোষ মাথা পেতে নিচ্ছি, এখন একটু ঘুমাই না প্লিজ। এই, একদমই না। আজ না আমাদের বিয়ের লেহেঙ্গা কিনতে যাওয়ার কথা? তুমি রেডি হয়ে থাকো, আমি 10টার মধ্যেই তোমাকে ফিক করে নিব। এখন রাখছি, টাটা। তোহাকে কিছু বলার আর সুযোগ না দিয়ে কলটা কেটে দেয় রনক। তারপর আবারও আচ্ছন্ন হয় গভীর ঘুমে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তাদের বিয়ে। হাতে আর 1 মাসের মতো সময় আছে। সকাল থেকে নম্রমিতা বেশ খানিকটা অসুস্থ। কেমন যেন দুর্বল দুর্বল লাগছে তার শরীরটা। ঘুম থেকে উঠতে গিয়েও মাথা ঘুরে গিয়েছিল বেশ খানিকটা। সাধারণত দুর্বলতা ভেবে সেভাবে মাথা ঘামায়নি আর। সামনের মাসে বিয়ে, একে একে সব কাজগুলো গুছানো বাকি। রাফিদ আসিফের জন্য রেডি হতে ডাক দেয় নম্রমিতাকে। কিচেনে গ্যাস অফ করে অস্থির পায়ে রুমে এসে চলল সে। কোমরে গোজে রাখা আঁচল দিয়ে মুখে জমে থাকা ঘাম মুছতে মুছতে এগিয়ে আসে রাফিদের কাছে। হুট করে মাঝপথে মাথা চক্কর দিয়ে উঠে ভীষণভাবে। নম্রমিতা পড়ে যেতে গেলে তাকে 2 হাতে আগলে ধরে রাফিদ। ব্যস্ত পায়ে টেনে আনে বেডের কাছে। নম্র, ঠিক আছে তুমি? শরীর খারাপ লাগছে? আগে বলনি কেন আমাকে? আম্মা, আম্মা শোনো, এদিকে আসো জলদি। তোহা পানি নিয়ে আয়। রাফিদকে পাগলের মতো সবাইকে ডাকতে থেকে হাত খামছে ধরে নম্রমিতা। শরীর কেমন যেন গুলিয়ে আসছে তার। কথা বলতেও কষ্ট হচ্ছে, তবুও বহু কষ্টে ক্লান্ত কণ্ঠে বলে, এভাবে ব্যস্ত হবেন না প্লিজ, আমি ঠিক আছি তো। কি ঠিক আছো তুমি? ঠিকভাবে কথাটাও বলতে পারছো না, আর বলছো ঠিক আছো? এতটা অসুস্থ কিভাবে হলে তুমি? একটু যত্ন নাও না নিজের প্রতি। নম্র, তোমাকে এভাবে অসুখ করতে দেখতে পারি না আমি। কেন যেন নিজের অযত্ন করো? এভাবে বেখেয়ালি করবে আমাকে কে সামলাবে বলো? তুমি যে অসুস্থ আমাকে একবারও বললে না। এই অবস্থায় আবার কিচেনে গেছো রান্না করতে। ইস, কেমন করে তাকিয়ে আছে দেখো। এভাবে দেখো না নম্র, আমার খুব কষ্ট হচ্ছে তাও। নম্রমিতার কপালের সাথে কপাল ঠেকিয়ে কেঁদে দেয় রাফিদ। মুখের ওপর টপ টপ করে পড়া জলের দিক বেদিক শূন্য হয়ে পড়ে নম্রমিতা। আলগোসা হাত রাখে রাফিদের গালে। বহু কষ্টে উচ্চারণ করে বেশ কয়েকটা শব্দ। ইস, পাগলের মতো এভাবে কাঁদতে হয় না রাফিদ, পাগল একটা। তারপর আগলা হয়ে যায় হাত, ছেড়ে দেয় শরীর। দম বন্ধ হয়ে আসে রাফিদের। একের পর এক আলতো থাপ্পড় দিতে থাকে নম্রমিতার গালে। তারপর হাউমাউ করে কেঁদে উঠে বুকে জড়িয়ে নেয় নম্রমিতাকে। মনে মনে প্রশ্ন করে, এ কি সূচনা নাকি অন্ত? তো ভিউয়ার্স, এটা গল্পের 3য় অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন।